ওয়েলকাম স্টুডেন্টস, বাংলা ক্লাসরুম ফার্স্ট পেজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দশম শ্রেণীর কোনি উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদটুকুনি পড়ব। আগের পর্বে আমরা প্রথম পরিচ্ছেদটুকুনি পড়েছিলাম। তাতে আমরা দেখেছি যে গঙ্গার ঘাটে বারুণী পুজোর দিনে গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা একটা পেয়েছি এবং সেখানে বিষ্ণুধরের মালিশের একটা পদ্ধতিগত প্রশ্নের কথা আমরা আলোচনা করেছিলাম। বিভিন্ন প্রকারের পদ্ধতিগুলোর উত্তরের মধ্যে বলতে হবে এবং তারপরে তার সামনে দাঁড়িয়ে যে দূরের একটা লোক, এখনও আমরা ক্ষিতীশের নাম পাইনি, সেই ক্ষিতীশের বিভিন্ন কথাবার্তা সংলাপগুলো পেয়েছি। তার মনের ইচ্ছাশক্তির জোরের কথা পেয়েছি। সেই ইচ্ছাশক্তির জোরের প্রমাণের একটা যদি প্রশ্ন থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং যে বক্তব্য বিষয় আরও উঠে এসেছে তাতে দেখতে পেয়েছি যে বিষ্ণুচরণধরের দেহের বর্ণনা, বিষ্ণুধরের পরিচয় সম্পর্কে আমরা জেনেছি। আয়ে পাশ ইত্যাদি ইত্যাদি, বা তাকে অস্টিন নিয়ে ঘোরাফেরা করতে হয় সবসময়, তার 40 বছর বয়স এবং তার ভারী কিচাল, ওজন, সমস্ত কিছু বর্ণনাগুলো দিতে হবে এবং তার খাদ্যাভ্যাসের একটা বিবরণ পেয়েছি। সেই খাদ্যাভ্যাস অর্থাৎ তার ডায়েটিংয়ের বর্ণনা তিনি যেটা বলেছেন, সেই ডায়েটিংয়েরও আমরা এখানে মোটামুটি 7-8টা পয়েন্ট পেয়েছি। সেগুলো তোমরা ভালো করে দেখে রাখবে, অবশ্যই বারবার করে পড়বে। আর একটা প্রশ্ন এরকম হতে পারে, গঙ্গার ঘাটে ওই ক্ষিতীশের শরীরচর্চার বর্ণনা দাও। শরীরচর্চা তিনি কীভাবে কেমনভাবে করেছেন, জগিং করা থেকে শুরু করে ক্যালেস্থেনিক, বারবেল, আইসোমেট্রিক যে কথাগুলো তিনি বলেছেন, তিনি এগুলো রোজ করেন, দারুণ খিদে পায়, দারুণ ঘুমন ইত্যাদি ইত্যাদি, সেইগুলো, বা গঙ্গার ঘাটে সিঁড়ির থেকে নেমে যাচ্ছেন, 3বার তিনি এইভাবে ওঠানামা করলেন, এই সমস্ত বর্ণনাটা, মানে তার শরীরচর্চার বর্ণনা সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে সেই ব্যাপারটাকেও গুছিয়ে বাগিয়ে লিখতে হবে। প্রথম পরিচ্ছেদ দিয়ে আমরা সেটুকুনি পাচ্ছি। আর তার এই ইচ্ছাশক্তি সম্বন্ধে ক্ষিতীশের যে মতামত, সেই ব্যাপারটা আমরা পেয়েছি এবং ক্ষিতীশ কীভাবে নিজের ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছিলেন সেই বর্ণনাটাও আমরা দেখেছি, আলোচনা করেছি। এই সমস্ত ইত্যাদি প্রশ্নগুলোকে আমরা করে নিয়েছি। তোমরা অবশ্যই বারবার করে পড়ে এই প্রশ্নগুলোর উত্তরগুলো বারবার করে দেখে রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। পরীক্ষার দিনে এই গদ্য, পদ্য, ব্যাকরণ, নাটক, এইসব সমস্ত কিছু পড়ে নেওয়ার পর তখন এই বইটা আলাদা করে তখন আর জোর দেওয়ার সময় থাকে না। ওই জন্য পড়বার সময়তেই এই প্রশ্নগুলোকে একেবারে করে 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 চলে যেতে হবে, তাহলে একেবারেই বইটাও পড়া হয়ে যাবে এবং প্রশ্নের উত্তরগুলোও তৈরি হয়ে যাবে। বেশ, আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদে যাই। সেখানে দেখি ঘটনা দ্বারা কেমনভাবে এগিয়ে যাচ্ছে। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে। আমরা তো এখনও গঙ্গার ঘাটেই রয়েছি, বর্ণনা বিষয়ের মধ্যেই রয়েছি। সেখানে আমরা আরও ঘটনা কিছু ঘটছে, যে ব্যাপারটাই দেখতে পাচ্ছি। গঙ্গায় একটা আম ভেসে চলেছে ভাটার টানে, 3জন সাঁতরাচ্ছে সেটাকে পাবার জন্যে। কোমর জলে দাঁড়িয়ে 2-3টি বছর 14-15 ছেলে জল থাবড়ে হইচই করে ওদের তাতিয়ে তুলছে। সমানে সমানে ওরা যাচ্ছে, মাথা 3টে দুধারে নাড়াতে নাড়াতে, অর্থাৎ সাঁতার কাটতে কাটতে, কোনোই না ভেঙে সোজা হাত বইটার মতন চালিয়ে ওরা আমটাকে তাড়া করছে। মানে আমটা যে পাবে তারই তো সব কিছুটা সুবিধা হবে, পয়সা পাবে সে আমটা বিক্রি করে, সেই জন্য সবাই আমটা নিতে চাইছে। 3জন এরকমভাবে যাচ্ছে সাঁতারে আমটাকে নেবার জন্যে। হঠাৎ ওদের একজন একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো, অন্য দুজনকে পিছনে ফেলে। তখনই চিৎকার উঠল, কোনি কোনি। পিছিয়ে পড়া দুজনও গতি বাড়ালো। আমটা প্রায় প্রথম ছেলেটির মুঠোয় এসে গেছে। হঠাৎ সে থমকে গেল, হাত ছুটছে কিন্তু এগোলো না। বার দুয়েক তার মাথাটা জলে ডুবলো। তারপর সে রাগে চিৎকার করে ঘুরে গিয়ে লাথি ছুড়ল। ততক্ষণে পিছন থেকে একজনকে অতিক্রম করে আমটা ধরে ফেলেছে। পা টেনে ধরেছিল, বিষ্ণুধর বলল। লোকটা হেসে চশমাটা খুলে ঝোলায় রাখলো। ঘাটের বাইরের দিকে সেখানে কয়েকজন উড়িয়া ব্রাহ্মণদের একজনের কাছে ঝোলাটা রেখে এসে লোকটি অতি সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো, চশমা ছাড়া। মনে হচ্ছে লোকটি যেন অন্ধ। মানে লোকটা তো চশমার চোখে আমরা বর্ণনাটা পেয়েছি, তার চোখে ক্ষিতীশেরও বর্ণনা পেয়েছি প্রথম পরিচ্ছেদে, আর বিষ্ণুধরেরও পরিচয় আমরা পেয়েছি, তার বর্ণনা পড়েছি এবং তার দেহের বর্ণনা, ক্ষিতীশের দেহের বর্ণনা, তার মুখ চোখের বর্ণনা এবং কিভাবে তার চোখ যেন সেই সূর্যের দিকে তাকে কেমন হয়ে গেছে, সেই বর্ণনাটাও তো খুব, তার তেজের শক্তির মনের প্রকাশের কথাগুলো এসেছে, সেই বর্ণনাগুলো ভালো করে মনে রাখতে হবে। বেশ, আর এখানে যে ঘটনাটা হচ্ছে যে সেই লোকটি উড়িয়া ব্রাহ্মণের কাছে তার ঝোলাটা রেখে এসে সাবধানে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। চশমা ছাড়া মনে হচ্ছে যেন লোকটি অন্ধ, অর্থাৎ চোখে একটু অসুবিধার সৃষ্টি হচ্ছে, চশমা ছাড়া তিনি চলতে পারেন না আর কি। জলের কিনারে কাদার উপর তখন মারামারি হচ্ছে আমটা নিয়ে, একজনের সঙ্গে দুজনের কাদা ছিট করছে। লোকেরা বিরক্ত হয়ে গজগজ করতে করতে সরে গেল। 2-3টি ছেলে ওদের চারপাশে ঘুরে ঘুরে উৎসাহ দিয়ে যাচ্ছে, ছেলেপেলেদের মধ্যে যেমন হয় আর কি, দুজন মারামারি করছে, দুজন উৎসাহ দিচ্ছে, এরকম হচ্ছে। ঠিক হ্যাঁ, চালা, আরও জোরে। পা দিকে মাথার চুল কাদায় লেপা কঞ্চির মতন সরু চেহারাটা, তার লম্বা হাত দুটো এলোপাতাড়ি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছে। অন্য দুজন সেই বিপজ্জনক বৃত্তের বাইরে কুঁজো হয়ে তাক খুঁজছে।
মানে যে ছেলেগুলোর মধ্যে এরকমভাবে ঝগড়া হচ্ছে আমটার জন্যে, সেই বর্ণনাটা, বস্তুনিষ্ঠ বর্ণনাটা আমরা বুঝতে পারছি। ফাইট কোনি ফাইট, চালিয়ে যা, বক্সিং বলে ছেলেমেয়েরা উৎসাহ দিচ্ছে। বাইরের মানে যে ঝগড়া হচ্ছে তার বাইরের থেকে দূরে দাঁড়িয়ে ছেলেটা এই বন্ধুরা এইভাবে উৎসাহ দিয়ে যাচ্ছে, ফাইট কোনি ফাইট, চালিয়ে যা, বক্সিং। দুজনের একজন পিছন থেকে ঝাঁপিয়ে পড়লো ওর ওপর, পড়ে গেল দুজনেই। এই ভাদু, এই ভাদু, চুল টানবি না কনির, তাহলে কিন্তু আমরা চুপ করে থাকবো না। কনির পিঠের উপরে বসা ভাদু চুল ছেড়ে দিয়ে দু হাতে কনির মাথা ধরে কাদায় মুখটা ঘষে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কনি পা ছুড়ল, কোমরে চার দিয়ে উঠবার চেষ্টা করলো, তারপর ঝটকা দিয়ে ভাদুর ডান হাতটা মুখের কাছে টেনে নিয়ে সে কামড়ে ধরলো দুটো আঙ্গুল। মানে একটা আমের জন্য এইভাবে মারামারি করতে হচ্ছে আর কি, কনির সঙ্গে তাদের বন্ধুদের ঝগড়া হচ্ছে। সেই ঝগড়াটা ধরে আমরা বুঝতে পারছি যে একটা আমও তাদের কাছে কতটা মহার্ঘ হয়ে উঠেছে। চিৎকার করে ভাদু লাফিয়ে উঠল, সঙ্গে সঙ্গে কনি উঠে দাঁড়িয়ে ভাদুর উপর ঝাঁপিয়ে পড়ল। খুঁপলে নেব তোর চোখ, বার কর আম, আমাকে চোবানো, পুঁতে রাখবো তোকে এই গঙ্গা মাটিতে, হয় আম দিবি নয় চোখ নেবো। মানে যে আমটা কনেই প্রথমে ধরতে যাচ্ছিল তাকে তো পাটা টেনে ধরে তাকে চুবিয়ে রেখে দিয়েছিল, তাকে নিতে দেয়নি, সেই জন্যই কনির রাগ। সেই জন্যই বলছে যে আমাকে চোবানো, পুঁতে রাখবো তোকে গঙ্গা মাটিতে, হয় আম দিবি নয় চোখ নেবো। মানে সে খুবই রেগে গেছে আর কি। দু হাতে 10টা আঙ্গুল ইগলের নখের মতন বেঁকিয়ে চিত হয়ে পড়া ভাদু চোখের সামনে কোনি এগিয়ে আনতেই দুটি ছেলে ওকে ঠেলে সরিয়ে আনলো। ছেড়ে দে চন্ডু, হাত ছাড় কান্তি, শোধ নিয়ে ছাড়বো, আমাকে চোবানো। মানে যে ছেলেগুলো তাকে ঠেলে সরিয়ে নিয়ে এলো তাদের উদ্দেশ্যে বলছে যে চন্ডু তুই ছাড়, কান্তি তুই হাত ছাড়, ইত্যাদি আর কি। আমাকে চুবিয়েছে, আমি ওকে শোধ নিয়ে ছাড়বো, এরকমভাবে সে মনের মধ্যে খুব প্রতিশোধ পরায়ণ হয়ে সেই এখনও লড়ে যেতে চাইছে। কনির ঠোঁটের কোণে ফেনা, সামনের দাঁত হিংস্রভাবে বেরিয়ে রয়েছে, হিলিলে লম্বা দেহটা সামনে পিছনে দুলছে কেউটের ফোনার মতন। এই ভাদু, ও আম কনির, বার করে দে, নয়তো সত্যিই চোখ তুলে নেবে কিন্তু। ভাদু ডান হাতটা চোখের সামনে ধরে দেখছিল, শিউরে উঠে বলল, রক্ত বেরোচ্ছে। দাঁত বসিয়ে গর্ত করে দিয়েছে। কনির হাত ছেড়ে দিয়ে কান্তি এগিয়ে এসে ভাদুর প্যান্টের পকেটে হাত ঢোকালো, কয়েকটা কাঁচা আম বার করে বড়টি বেছে নিয়ে কনির দিকে ছুঁড়ে দিল। মানে কান্তি দেখছে ঝামেলাটা অনেক দূরে এগিয়ে যাবে, তার থেকে বাবা কনিকে তো বিশ্বাস নেই। কনির জন্যে সে বড় আমটা ভাদুর প্যান্টের পকেট থেকে বার করে কনির উদ্দেশ্যে ছুঁড়ে দিল। লুফে নিয়ে কনে কামড় বসালো এবং সঙ্গে মুখ বিকৃত করে বলল, কি টক রে বাবা, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়। সে কিন্তু বিক্রির জন্য আমটা নেয়নি, সে নিজেই সঙ্গে সঙ্গে কামড় বসিয়েছে, খিদের জন্য খাবে আর কি। কিন্তু টক আম দেখে বলছে, মা গঙ্গাকে এমন আমও খেতে দেয়। আমটা জলে ছুড়ে দিয়ে সে মুখ থেকে ছিবড়ে ফেলতে ফেলতে ভাদুর কাছে এলো। দেখি তো কেমন গর্ত হয়েছে। তার মনের মধ্যে কিন্তু তার একটা কোমল দিক রয়েছে, সে নিজেই কামড়েছে প্রতিশোধ পরায়ণ হয়ে, আবার সে নিজেই বলছে ভাদুকে গিয়ে, দেখি তোর কেমন গর্ত হয়েছে। খপ করে ভাদুর হাতটা ধরে সে ভ্রু কুঁচকে আঙুলটা তুলে দেখলো, ভাগ কিছুই হয়নি, নাম নাম জলে নাম, যেমন কাজ করেছিস তেমনি ফল পেয়েছিস, আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো। কয়েকটি ডুব দিয়ে লোকটি কোমর জোড়া দাঁড়িয়ে গামছা ঘষছিল পিঠে, এদিকে কিন্তু খিতিস এখনও তার নিজের চান টান করে যাচ্ছে। কানে এলো পাশের এক বৃদ্ধের আপন মনের গজগজানি, জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হাবাতের দল। তাহলে জ্বালিয়ে মারে হতভাগারা, এটার লাইন ধরে প্রশ্ন আসতে পারে, যে কোনো লাইন ধরে প্রশ্ন আসলে সেই মতন তৈরি থাকতে হবে। জ্বালিয়ে মারে হতভাগারা, এটা কার উক্তি বা তাদের জ্বালিয়ে মারার দৃশ্যের বর্ণনা দাও। তখন এই আমনি যে ঝগড়াঝাটি কনি এবং ভাদুদের মধ্যে এবং সে বন্ধুরা তাকে উৎসাহ দিচ্ছে, তারপর ছাড়িয়েছে ইত্যাদি সমস্ত ঘটনাটা বলতে হবে যদি এই ধরনের প্রশ্ন আসে আর কি। গঙ্গার ঘাটটাকে নোংরা করে রেখেছে হা ঘরে হাবাতের দল, মা গঙ্গাকে উচ্ছগ্ন করার আমি রাস্তায় বসে বেচবে, জুটেছে আবার এক মেয়ে মদ্দানি, বাপ মাও কিছু বলে না বলে যেটা চান করতে এসেছে গঙ্গার ঘাটে, তার সেরকম এক বৃদ্ধের কথাবার্তা আমরা শুনতে পেলাম। লোকটি আবার ডুব দিতে যাচ্ছিল, থেমে গিয়ে বৃদ্ধের দিকে তাকালো। মেয়ে মদ্দানিটা কে? কে আবার, দেখতে পাননি? চোখ তো একজোড়া রয়েছে। লোকটি মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো, চশমা ছাড়া ঝাপসাভাবে দেখলো, চশমা ছাড়া তো ভালো তিনি দেখতে পান না, চলতে পারেন না। ভাদুর হাত ধরে কনি টানাটানি করছে, কাদামাখা কনির মধ্য দিয়ে একবার একটি মেয়ে ফুটে ফুটে উঠছে, যেন ঘাড় পর্যন্ত ছাঁটা কাদা মাখা চুল মাথায় বসে, প্যান্টে গোজা গেঞ্জি, শরীরের সঙ্গে লেপটে দ্বিতীয় পরত চামড়া হয়ে আছে, দীর্ঘ সরু দেহ, সরু পা, সরু হাত,
লোকটি ঠাউর করতে পারছে না কোনি ছেলে কি মেয়ে। আসলে দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল না, তারা যখন আমনি ঝগড়াঝাটি করছে বা সাঁতার কাটছিল তখন দূর থেকে লোকটি বুঝতে পারেনি, অর্থাৎ ক্ষিতীশ বুঝতে পারেনি যে তার মধ্যে মেয়েও আছে। কিন্তু যখন ওই বৃদ্ধ কথাবার্তা বলছিল যে জ্বালিয়ে মারে হতভাগারা, গঙ্গার ঘাটটাকে এরকম নোংরা করে রেখেছে, হা করে হাবাতার দল, তখনই তার মুখের বক্তব্য শুনি লোকটি অর্থাৎ ক্ষিতীশ জিজ্ঞেস করলেন মেয়ে মর্দানিটাকে। তার উত্তরে বললেন যে আপনার তো চোখ রয়েছে, আপনি দেখুন চোখ তাক জোড়া রয়েছে। তখন লোকটি মুখ ফিরিয়ে তাকালো, কিন্তু চশমা ছাড়া তো আমি ভালো করে দেখতে পাচ্ছেন না। তখন তিনি অল্প স্বল্প আবঝাভাবে দেখতে পেলেন যে ভাদুর হাত ধরে কোনি টানাটানি করছে, এবং তার একটা শরীরের বস্তুনিষ্ঠ বর্ণনা আমরা পাচ্ছি কোনির। দুটো ঢেউ পরপর লোকটিকে ধাক্কা দিল, বিষ্ণুধর জলে নেমেছে। আচ্ছা, শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার? মানে শরীরটাকে চাকর বানানো যে আমরা আগে পেয়েছি কথোপকথনকালে ক্ষিতীশের সঙ্গে বিষ্ণুধরের, বিষ্ণুধর সেই ব্যাপারটা নিয়ে এখনও ভাবছে, সেই জন্য সে জলে নেমে এবার ক্ষিতীশের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছে শরীরটাকে চাকর বানানো সেটা কি ব্যাপার। সোজা ব্যাপার, লোহা চিবি খেয়ে হুকুম করবেন হজম করো, পাকস্থলী হজম করবে। বলবেন 5 মাইল হাঁটিয়ে নিয়ে চলো, 5 রমনি পৌঁছিয়ে দেবে। শখ হলো গাছের ডাল ধরে ঝুলবেন, হাত দুটো আপনাকে ঝুলিয়ে রেখে দেবে। এই সব আর কি। মানে এখান থেকে একটা প্রশ্ন অনেক সময় আসতে পারে যে শরীরটাকে চাকর বানানো বলতে বক্তা কী বুঝিয়েছেন, তখন এইগুলোকে বলতে হবে। লোকটি জল থেকে উঠে আলতোভাবে মাটির উপর দিয়ে হেঁটে সিঁড়িতে দাঁড়ালো, ভিজে গামছাটা নিংড়ে পায়ে লাগা মাটি ধুয়ে গঙ্গার দিকে তাকালো। ঝাপসাভাবে দেখলো পাড়ের কাছে জলে কিলবিল করছে মানুষ, তার মধ্যে কোনিকেই চিনে নেওয়া সম্ভব হলো না। তিনি দেখতে চাইছেন যে কোনি যে মেয়েটি এতক্ষণ ধরে ঝগড়া করলো, আমটি পেলো, সে আমটি সাঁতারে প্রথম হচ্ছিল, তাকে হতে না দিয়ে আমটা নিজে নিয়েছিল বলে ঝগড়াঝাটি করে সে আবার পুনরায় আমটা পেয়েছে। সেটা ঘটনাটা তো তার চোখের সামনে ঘটেছে, সেই জন্য তিনি আবছা দৃষ্টিতেও কোনিকে দেখতে চাইছেন আর কি। লুঙ্গি ও পাঞ্জাবি পরে ঝোলা কাঁধে চশমা মুছতে মুছতে লোকটি একবার সিঁড়ির মাথায় এসে দাঁড়ালো, চশমা চোখে দিয়ে পাড়ের ডাইনে বাঁয়ে তাকালো। হঠাৎ নজরে এলো গঙ্গার বুকে 4টি কালো ফুটকি। কালো ফুটকি মানে 4জন ছেলে মেয়েদের বর্ণনা, তারা সাঁতার কাটছে। তারা সিকি গঙ্গা পার হয়ে এগিয়ে যাচ্ছে। লোকটি আপন মনে একবার বলল কোনি কোনি, মানে মনে মনে একটা তার হলো কোনির সম্পর্কে যে সবাই ছেলেমেয়েরা চিৎকার করছিল কোনি কোনি বলে, সেইটাই তিনি আপন মনে একবার বলে ফেললেন। কিছুক্ষণ তাকিয়ে থেকে ভিজে গামছাটি পাগড়ির মতো মাথায় জড়িয়ে লোকটি বাড়ির পথে রওনা হলো। এরপরে আমরা একটা বর্ণনা পাচ্ছি ক্ষিতীশের বাড়ির বর্ণনা। এটা অনেক সময় প্রশ্ন আসতে পারে, তখন ক্ষিতীশের বাড়ির বর্ণনা সম্পর্কিত প্রশ্ন এলে তখন এখানকার অংশটা উত্তর হিসেবে আসবে। মিনিট 15 সরু গলির মধ্যে একতলা টালির চালের একটা বাড়িতে লোকটি ঢুকলো। সদর দরজার পরই মাটির উঠোন, টেনে টুনে একটি ভলিবল কোর্ট তাতে হয়ে যায়। লঙ্কা, পেঁপে, জবা থেকে চালকুমড়ো পর্যন্ত উঠোনটা নানান গাছে দখল হয়ে আছে। একদিকে টিনের চালের রান্নাঘর ও কলঘর, আর একদিকে দালান ও তার পিছনে 2টি ঘর। একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে। উত্তর দিকে বাড়ির মালিক হলধর বর্ধন এই একতলা বাড়িটি কেনার জন্য বার দুয়েক প্রস্তাব করেছে, কিন্তু লোকটি সংসারে যার স্ত্রী এবং 2টি বিড়াল ছাড়া আর কেউ নেই, বিনীতভাবেই তা প্রত্যাখ্যান করে। মানে এখানে পুরো সংসারের বর্ণনাটা পেয়ে গেলাম। লোকটা বর্ণনা চলছে, এখনও ক্ষিতীশ নামকরণটা আমরা পাইনি। তার বাড়ির একটা বস্তুনিষ্ঠ বর্ণনা পেলাম। যদি প্রশ্ন আসে তখন এখানে বর্ণনাটা পরিষ্কারভাবে দিতে হবে যে সরু গলির মধ্যে একটা একতলা টালির চালের একটা বাড়িতে লোকটা ঢুকলো, এটা তার বাড়ি। সদর দরজার পরেই মাটির উঠোন রয়েছে, টেনে টেনে ভলিবল কোর্টের মতন আয়তনের মতন হবে। লঙ্কা, পেঁপে, জবা, চালকুমড়ো, উঠোনটা নানান গাছে ভর্তি হয়েছে। টিনের চালের রান্নাঘর আছে, কলঘর আছে, আর একদিকে দালান, আর তার পিছনে 2টো ঘর। একতলা বাড়িটি চারিদিকের উঁচু বাড়িগুলোর মধ্যে খুব শান্তভাবে যেন উবু হয়ে বসে আছে। উত্তর দিকের বাড়ির মালিক হলধর বর্ধন তার এই বাড়িটি নেওয়ার জন্য অনেকবার প্রস্তাব দিয়েছে, কিন্তু লোকটির সংসারে কে কে আছে সেটা আমরা জেনে নিলাম। তার স্ত্রী আছে আর 2টো বিড়াল ছাড়া কেউ নেই, সেই জন্য তিনি বিনীতভাবেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে, অর্থাৎ বাড়িটি তিনি বিক্রি করবেন না। এই হচ্ছে বাড়ির বর্ণনা। বাড়ির কলে জল আসে সামান্য। লোকটির স্ত্রীর নাম লীলাবতী, তার স্ত্রীর নামটা পেয়ে গেলাম লীলাবতী, লোকটির নাম এখন আমরা জানতে পারলাম না। জল খরচ করাটা লীলাবতীর শখ, বিড়াল পোষার মতোই। ফলে লোকটিকে স্নান করার জন্য প্রায়ই রাস্তার টিউবওয়েলটির সাহায্য নিতে হয়। আজ সকাল থেকে টিউবওয়েলের মুখ দিয়ে জল বেরোচ্ছে না, তাই বহুকাল পর সে গঙ্গা স্নানে গিয়েছিল। আচ্ছা, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে গঙ্গা স্নানে তিনি যেতে বাধ্য হয়েছিলেন, তার রাস্তা টিউবওয়েলটি খারাপ ছিল, জল তিনি পাননি, সেই জন্য তিনি অনেকদিন পরে গঙ্গা স্নানে গিয়েছিলেন। লোকটি বাড়ির মধ্যে ঢুকে উঠোনে টাঙানো তারে ভিজে প্যান্টটা মেলছে, তখন ঘর থেকে বেরিয়ে এলো ঢলঢলে প্যান্ট পরা বেঁটে হিষ্টপুষ্ট একজন। খিদ্দা, তোমার জন্য অনেকক্ষণ বসে আছি আর বাড়ি পাহারা দিচ্ছি। দোকান থেকে কে বৌদিকে ডাকতে এসেছিল, আসছি বলে সেই যে গেছে বলে একজনকেও বক্তব্য বিষয়টা বলছে। এই পরিষ্কার প্রথম আমরা নামটা পেলাম খিদ্দা। ভেলো
চটপট একটু চা বানা দেখি। মানে যে এতক্ষণ এই কথাটা বললো তার নাম হচ্ছে ভেলো। বৌদি যদি এসে পড়ে। খিদ্দা অর্থাৎ ক্ষিতিশ সিংহ কয়েক সেকেন্ড ভেবে বলল, তাহলে থাক, বরং তুই কী জন্য এসেছিস বল। বলে ক্ষিতিশ সিংহ, এতক্ষণ নামটা আমরা পেলাম, ভেলোকে বলছে তুই কী জন্য এসেছিস আমাদের বাড়িতে বল। ক্লাবের আজকের মিটিংয়ে যাবে নাকি? নিশ্চয়ই যাব। ছেলেরা খাটবে না, ডিসিপ্লিন মানবে না, জলে নেমে শুধু ইয়ার্কি ফাজলাম করবে। এসব ছেলেদের ক্লাব থেকে বেরিয়ে যেতে বলাটা কি এমনই দোষের? একজনও কি তাই নিয়ে কিছু ভাবে? আর ক্ষিতিশ সিংহি কি বলল, অমনি সাইনে কাউন্সিলের মিটিং ডাকা হলো। মানে তাকে কেন্দ্র করে একটা ঘটনা ঘটেছে, সেই জন্য ক্লাবের মধ্যে একটা মিটিং আছে, সেই ব্যাপারটা ভেলো জানতে এসছে যে ক্ষিতিশদা আজকে যাবে কি না মিটিংয়ে। সেই ব্যাপারটা এখানে আমরা জানতে পারছি যে তিনি খুব ডিসিপ্লিন মেনে চলেন এবং সেই জন্য তিনি তার ছাত্রদেরকেও সেই ডিসিপ্লিন শেখাতে চান। কিন্তু তিনি খুবই শক্ত গোছের সাঁতার প্রশিক্ষক, সাঁতারের প্রশিক্ষক, সেই জন্য তিনি সেটাকে মেনটেন করে চলতে চান এবং তিনি সেই জন্য ছেলে মেয়েদেরকে এইভাবে ইয়ার্কি ফাজলামও করাটা পছন্দ করেন না এবং ক্লাব থেকে বেরিয়ে যেতে এই জন্যই বলেছেন। সেই জন্যই বলছেন যে এই সব ব্যাপারগুলো বলাতেই আমাকে নিয়ে একটা মিটিং ডাকা হয়েছে। সেজন্য তো নয়, আসলে হরিচরণদা আর তার গ্রুপটির রাগ আছে তোমার উপর। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ জানিয়েছে। এরপরে ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে জানতে পারছি। এবারে ভেলোর মুখ থেকে আমরা দেখে জানতে পারছি যে হরিচরণদা বলে ক্লাবে একজন কেউ আছে এবং তার গ্রুপ রয়েছে, সেই তাদের একটা রাগ রয়েছে তোমার ওপর, অর্থাৎ খিদ্দের ওপরে রাগ আছে। ওরাই শ্যামল আর গোবিন্দকে উস্কে তোমার এগেনস্টে চার্জ জানিয়েছে। শ্যামল গোবিন্দ এরা হচ্ছে মানে সাঁতারের জন্য প্রশিক্ষণ নেয় ইয়ের কাছে, ক্ষিতিশের কাছে। তাদের মুখ দিয়ে এই ক্ষিতিশদার এগেনস্টে চার্জ জানিয়েছে ওদের মাধ্যমে, শ্যামল গোবিন্দের মাধ্যমে। আমি তা জানি। হরিচরণের বহুদিনের ইচ্ছে চিফ ট্রেনার হওয়ার। আমাকে বলেও ছিল গত বছর। আমি বলেছিলাম, হরি, একটা চ্যাম্পিয়ন শুধু খাওয়া দাওয়া ট্রেনিং দিয়েই তৈরি করা যায় না রে, তার মন মেজাজ বুঝে তাকে চালাতে হয়। ট্রেনারকে মনস্তাত্ত্বিক হতে হবে, তার মানে কমন সেন্স প্রয়োগ করতে হবে, মানে একটা সাধারণ জ্ঞান থাকতে হবে। গুরুকে শ্রদ্ধেয় হতে হবে শিষ্যের কাছে। কথা, কাজ, উদাহরণ দিয়ে মনের মধ্যে আকাঙ্ক্ষা বাসনা জাগিয়ে তুলতে হবে, তাকে মোটিভেট করতে হবে, অনুপ্রেরণা দিতে হবে, আর কি চালনা করতে হবে। এসব তোর দ্বারা সম্ভব নয়। তুই শুধু চেঁচামেচি গালাগালি করেই খাটাতে চাস। চিফ ট্রেনার হওয়া তো কম মনে হয় বলে ক্ষিতিশদা এরকম বলেছিল। কাকে? হরিচরণকে, ক্লাবের যিনি একজন পদাধিকারী আর কি। সেই জন্য হরিচরণের একটা ব্যক্তিগত রাগ রয়েছে। হরিচরণদা চেয়েছিল কি, তিনি নিজে চিফ ট্রেনার হবে, মুখ্য ট্রেনার হতে চেয়েছিল ক্লাবের। কিন্তু ক্ষিতিশদা তাকে বুঝিয়েছিল যে চিফ ট্রেনার হওয়ার অনেকগুলো শর্ত রয়েছে, অনেক কিছু বুঝতে হয়। সেই ব্যাপারটা এখানে এই বক্তব্যের মধ্যে দিয়ে জানতে পারছি। খিদ্দা, তোমার এই লেকচার দেবার বদ অভ্যাসটা ছাড়ো। এক কথায় যেখানে কাজ হয় তুমি সেখানে 10 কথা বলো। হরিচরণদা কত কথা বলার কি দরকার ছিল? যাকে আজ তুমি মিটিংয়ে যেও না, ওরা ঠিক করেছে তোমাকে অপমান করবে। মানে ভেলো ক্লাবের ভেতরকার খবরাখবর নিয়ে এসে ক্ষিতিশদার বাড়িতে এসে এইসব কথাগুলো আলোচনা করে নিচ্ছে। করবে এই বলে ক্ষিতিশ তার পায়ে মাথা ঘষায় ব্যস্ত বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। মানে বিশুটাকে, বিশুটা হচ্ছে বিড়ালের নাম। বিশুকে কোলে তুলে গলা চুলকে দিতে লাগলো। চোখ বুজে বিশু ঘর শুরু করলো। তাহলে যাবেই? নেমে যাওয়া প্যান্ট এবং কণ্ঠস্বর হ্যাঁচকা দিয়ে টেনে তুলে ভেলো বলল। ক্ষিতিশ ঘরের দিকে যেতে যেতে অস্ফুটে বলল, মানে ক্ষিতিশের মনের দিক থেকে তো শখ, সেই জন্য বলছে হ্যাঁ আমি যাবো, আমাকে তাড়াবে। তখনই বাড়িতে ঢুকলো লীলাবতী সিংহ। ক্ষিতিশের স্ত্রীর নাম তো আমরা আগেই পেয়েছি, লীলাবতী সিংহ। তার একটা বর্ণনা পাচ্ছি। অতি ছোটোখাটো, গৌরবর্ণা, গম্ভীর, পায়ে চটি, হাতে ছাতা। দুজনের দিকে তাকে অবশেষে ভেলোকে বলল, বেলা অনেক হয়েছে, 4টি ভাত খেয়ে যেও। তার মনের মধ্যে একটা সহানুভূতিশীলতার ব্যাপার রয়েছে, সে ভেলোকে খেয়ে যেতে বলল। ভেলোর হঠাৎ যেন কাণ্ডজ্ঞান ফিরে এলো। ঘড়ি দেখি ব্যস্ত হয়ে বলল, না বৌদি, বড্ড দেরি হয়ে গেল, বাড়িতে ভাত নিয়ে বসে আছে, আমি এখন যাই। খিদ্দা, তোমার কিন্তু না গেলেই ভালো বলে সে যতটা ভালো সাবধান করে দিয়ে চাইছে আর কি ক্ষিতিশদাকে। ভেলো চলে যেতেই লীলাবতী প্রশ্ন করলো ক্ষিতিশকে, না গেলেই ভালো মানে? তিনি তো বাকিটার ভেতরের বক্তব্যগুলো শোনেননি, তিনি তো পরে এসছেন। আজ ক্লাবের একটা মিটিং আছে, ও বলছে সেখানে আমাকে নাকি কেউ অপমান করবে, যাতে ক্লাব ছেড়ে বেরিয়ে যায়। তাহলে তো ভালোই হয়। ক্লাব করে তো কোনোদিন ব্যবসা দেখলে না। আমি মেয়ে মানুষ, আমাকেই কিনা দোকান দেখতে হয়। নেহাত ছেলেপুলে নেই, তাই যদি ক্লাব তোমায় তাড়াতো তাহলে আমি বেঁচে যাই বলে লীলাবতী, সে স্ত্রীও চাইছে তাকে যেন ক্লাব থেকে বার করে দেয়। তাহলে তিনি যে দোকান চালান তার অনেকটা সুরাহা হয় এবং তার ব্যবসাটা দেখাশোনা করতেও একটা লোক তো লাগবে, তিনি সেই ব্যবসাটা দেখাশোনা করবেন বলে লীলাবতী সিংহ মনে করছেন। লীলাবতী রান্নাঘরে ঢুকলো। ক্ষিতিশ বিষণ্ণ চোখে দালানে বসে বিশুর মাথায় আনমনে হাত বোলাতে লাগলো। এই সময় খুশি ঘর থেকে বেরিয়ে এলো।
ডন দিয়ে হাই তুলে ধীরে ধীরে সে চামড়ের মতো কালো লেজটি মুচিয়ে রান্নাঘরের দিকে গেল, ক্ষিতীশের দিকে একবার আর চোখে তাকিয়ে। তার মানে দুজনের নাম পেলাম, দুটো বিড়াল ছানা আছে, একটা হচ্ছে বিশু আর একটা হচ্ছে খুশি। এইভাবে তাদের কাজকর্মের বর্ণনাটা আমরা পেয়ে যাচ্ছি। কই এসো, রান্নাঘর থেকে ডাক এলো। ক্ষিতীশ অস্বাভাবিক গম্ভীর মুখে গিয়ে ভাত খেতে বসলো। খাওয়ার আয়োজন সামান্য, রান্না হয় কুকারে, প্রায় সবই সিদ্ধ। এটা খরচ, সময় ও শ্রম সংক্ষেপের জন্য নয়। ক্ষিতীশ বিশ্বাস করে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা চলে না, এতে পেটের 12টা বাজিয়ে দেয়। সেই জন্যই বাঙালিরা শরীরে তাগদ পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না। খাদ্যপ্রাণ যত সম্ভব অটুট থাকে সিদ্ধ করে খেলে, এবং সর্বাধিক প্রোটিন ও ভিটামিন পাওয়া যায় এমন খাদ্যই খাওয়া উচিত। মানে বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাব ব্যক্ত করে এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তখন আমার এই অংশটুকুনি উত্তরগুলো লাগবে, যে এরা কুকারে রান্না করে খেতে হবে, সব সিদ্ধ সিদ্ধ খেতে হবে। এবং তিনি বলেন, আরও বলেছেন কি যে বাঙালিয়ানা রান্নায় স্বাস্থ্য রাখা যায় না, পেটের 12টা বেজে যায়, বাঙালিরা শরীরে তাগদ পায় না, কোনো খেলাতেই বেশি উঁচুতে উঠতে পারে না, এইসব বাঙালিদের দোষ ত্রুটির কথা তিনি বলছেন। খাদ্য প্রাণ অর্থাৎ খাদ্যের গুণাগুণটা যত সম্ভব অটুট রাখতে গেলে এইভাবে সিদ্ধ সিদ্ধ খেতে হবে, এবং এর থেকে এইভাবে রান্না করে খেলে প্রোটিন ভিটামিনটা সবটা পাওয়া যায়। এটা তার মত আর কি। এখান থেকে অনেক সময় প্রশ্ন আসলে খাদ্যাভ্যাস সম্পর্কে, বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের কী মতামত, সেইটা ব্যাপারটা একটু দেখে রাখতে হবে। এখানে প্রশ্নটা এইভাবে উত্তরগুলো লিখতে হবে। প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে, ধনে প্রভৃতি বস্তুগুলি রান্নায় ব্যবহারের সুযোগ হারিয়ে। প্রথম সবারই একটা অস্বস্তি হবে, এই ধরনের তো সেদ্ধ খাওয়া সবারই অভ্যাস নেই, ভালোও লাগবে না। তাহলে এই লাইনটা ধরে একটা প্রশ্ন আসতে পারে, প্রথম দিকে লীলাবতী বিদ্রোহ ছিল, লীলাবতীকে তার পরিচয় দাও, তার বিদ্রোহের কারণ কি, ইত্যাদি ইত্যাদি। তখন এগুলো বর্ণনাগুলো লাগবে, যে রান্নাতে এরকমভাবে এই সেদ্ধ খাওয়ার বিরোধিতা তিনি করেছিলেন, এবং সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, পাঁচফোড়ন, জিরে এই বস্তুগুলি রান্নায় ব্যবহার করতে না পারে তার রাগ হয়েছিল। তুমুল ঝগড়া এবং 3 দিন অনশন সত্যাগ্রহেও কাজ হয়নি। ক্ষিতীশ তার সিদ্ধান্তে গোয়ারের মতন অটল থাকে। তার এক কথা, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। অবশেষে লীলাবতী সপ্তাহে একদিন সর্ষে ও লঙ্কা বাটা ব্যবহারের অনুমতি পায়, শুধুমাত্র নিজের খাবারের জন্য। ক্ষিতীশ কখনো যোগ্য বাড়ির নিমন্ত্রণে যায় না। ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায়। ডাক্তার রায় বলতেন, বিয়েবাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক বছরের রায় কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছেন। এইভাবে বিধানচন্দ্র রায় আর কি, ডাক্তার রায় এরকমভাবে বলতেন যে বাড়ির একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক বছরের রায় কমে যাবে। এইভাবে সব বর্ণনা বিষয়টাকে বলতে হবে। ক্লাবের ছেলে মেয়েদের সে প্রায়ই শোনায়। ডাক্তার রায় বলতেন, বিয়ে বাড়ির এক একটা নিমন্ত্রণ খাওয়া মানে এক বছরের আয়ু কমে যাওয়া। বড় খাঁটি কথা বলে গেছেন বলে তার বাঙালির খাদ্যাভ্যাস সম্পর্কে এই বর্ণনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসলে সমস্ত বর্ণনাগুলোকে গুছিয়ে বাগিয়ে লিখতে হবে। ক্ষিতীশ কথা না বলে খাওয়া শেষ করলো। ও যে রাগ করেছে লীলাবতী বুঝতে পেরেছে। বলল, ক্লাব থেকে তাড়াবে কেন, কী দোষ করলে? ক্ষিতীশ পাল্টা প্রশ্ন করলো, তুমি এখন আবার দোকানে গেছিলে কেন? স্ট্রিটের ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরে দোকানটি, নাম প্রজাপতি। বলে দোকানের সম্পর্কিত বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি। দোকান এতক্ষণ আমরা পেলাম, কী দোকান, কিসের দোকান সেটা আমরা জানি না। এইখানে সব নাম এবং দোকানের সম্পর্কে বর্ণনা পাচ্ছি। তাহলে এই সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে এই অংশটুকুনি ভালো করে লক্ষ্য রাখতে হবে। দোকানটার নাম হচ্ছে প্রজাপতি, এবং গ্রে স্ট্রিটে ট্রাম লাইন ঘেঁষে এক ফালি ঘরের দোকানটি, এটাও মনে রাখতে হবে। আগের নাম ছিল সিনহা টেলারিংয়ের দোকান, জামা কাপড় সেলাইয়ের দোকান। দুটি দর্জিতে জামা প্যান্ট তৈরি করতো, আর দেয়াল আলমারিতে ছিল কিছু সিনথেটিক কাপড়। ক্ষিতীশ তখন দোকান চালাতো। দিনে 2 ঘন্টাও দোকানে বসতো না। দুপুর বাদে তাকে সর্বদাই পাওয়া যেত জুপিটার সুইমিং ক্লাবে। তারপর একদিন সে আবিষ্কার করলো আলমারির কাপড় অর্ধেকেরও বেশি অদৃশ্য হয়েছে। দোকানের ভাড়া 4 মাস বাকি, এবং লাভের বদলে লোকসান শুরু হয়েছে। তখন লীলাবতী হস্তক্ষেপ করে, দোকানের দায়িত্ব নেয়। মানে তিনি দোকান ভালো চালাতে পারেননি, সেই জন্যই লীলাবতীকে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়। মানে তিনি একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন সহৃদয় ব্যক্তি আর কি। লীলাবতী, তার স্ত্রীর কথাটা পেয়েছি। তিনি দোকানের দায়িত্ব নিয়েছেন। টেলারিং ডিপ্লোমা পাওয়া 2টি মহিলাকে নিয়ে সে দোকানটিকে ঢেলে সাজায় নিজের গহনা বাঁধা দিয়ে। নাম দেয় প্রজাপতি। তাহলে সিনহা টেলারিং থেকে কীভাবে প্রজাপতিতে রূপান্তরিত হলো। এখানে আরেকটা প্রশ্ন এরকম হয় যে প্রজাপতির ডানা মেলার ব্যাপারটা, প্রজাপতি কীভাবে ডানা মেলো, অর্থাৎ প্রজাপতির কীভাবে উন্নতি হলো, সেই ব্যাপারেও অনেক সময় প্রশ্ন আসে। সে ব্যাপারটা আমরা দেখব। পুরুষদের পোশাক তৈরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র মেয়েদের এবং বাচ্চাদের পোশাক তৈরি করে। দোকানে পুরুষ কর্মচারী নেই, এবং 4 বছরের মধ্যেই প্রজাপতির ডানা মেলে দিয়েছে। এই যে প্রজাপতির ডানা মেলে দিয়েছে অর্থাৎ তার বিস্তৃত হয়েছে, তার একটা প্রশ্ন এই ধরনের, কীভাবে প্রজাপতির ডানা মেলেছে, প্রজাপতির বর্ণনা দাও। তখন এই সমস্ত দোকানের বর্ণনাটা দিতে হবে, এবং সিনহা টেলারিং থেকে কীভাবে প্রজাপতি হলো এবং প্রজাপতি কীভাবে ডানা মেললো, অর্থাৎ তার ডালপালা বিকশিত হলো, বিস্তৃত হলো, সেই বর্ণনাটা দিতে হবে। আগে 3 দিনে ব্লাউজ তৈরি করে দেওয়া হতো, এখন 10 দিনের আগে সম্ভব
সম্ভব হচ্ছে না। লীলাবতী তার গহনাগুলির অর্ধেকই ফিরিয়ে এনেছে, মানে এইভাবে গহনা বন্ধক দিকে রেখে দোকানটা তৈরি করেছিলেন, পরবর্তীকালে গহনাগুলোকে তিনি ছাড়িয়ে নিয়ে এসেছেন। এখন তো আর জায়গায় কুলোয় না, তাই বড় ঘর খুঁজছি। হাতিবাগানের মোড়ে একটা খোঁজ পাওয়া গেছে, আমাদেরই এক খদ্দেরের বাড়ির গিন্নি এসেছিল মেয়ের ফ্রক করাতে, তাই গেছিলুম কথা বলতে। লীলাবতী এঁটোতলাটা টেনে নিয়ে তাতে ভাত বেড়ে ডাল মাখতে মাখতে বলল। এইভাবে প্রজাপতি ডানা মেলার কথাটা আমরা জানতে পারছি। তারপরে ক্ষিতীশের প্রবল আপত্তি ছিল তার খাওয়া থালায় লীলাবতী খাওয়ায়, মানে এই খাদ্যাভ্যাস সম্পর্কে বর্ণনা এখানেও একটা পয়েন্ট পাচ্ছি। এঁটোতলায় খাওয়াটা তিনি পছন্দ করতেন না, আনহাইজেনিক, অস্বাস্থ্যকর ব্যাপার বলে ক্ষিতীশ মনে করতেন। এই সব কুসংস্কারই বাঙালি যাত্রী গোল্লায় গেল। এগুলো কুসংস্কার কেন না, স্বামীর এঁটো পাতে স্ত্রীকে খেতে হবে, এই ধরনের একটা ব্যাপার ভাবনা অনেক বাঙালি গৃহস্থের মধ্যেই কাজ করে আর কি। সে ব্যাপারটাকে তিনি বলছেন যে এগুলো কুসংস্কার, এইসব করেই যা বাঙালি যাত্রা গোল্লায় গেল, এই বলে ক্ষিতীশ তর্ক শুরু করেছিল। কিন্তু লীলাবতী যখন অতিরিক্ত ঠান্ডা স্বরে বলল, এটা আমার ব্যাপার, মাথা ঘামিও না, তখন মুহূর্তে বুঝে যায় আর কথা পাঠালে তাকেই গোল্লায় যেতে হবে। তবে ক্ষিতীশ তার প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। লীলাবতীর খাওয়ার সময় তাই কখনোই সে সামনে থাকে না। শোবার ঘরের দেয়ালে ক্ষিতীশের বাবা মা, ধ্যানমগ্ন মহাদেব, কুরুক্ষেত্র, অর্জুনের সারথি শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বানানো মেডেল গলায় ডন শোল্ডার ও ভিক্টরি স্ট্যান্ডে দুহাত তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি। এইভাবে ক্ষিতীশের ঘরের একটা বর্ণনা আমরা পাচ্ছি। তার ঘরের মধ্যে কোথায় কী কী ছবি টবি রয়েছে সেই সমস্ত বর্ণনাগুলো লাগবে। পাশাপাশি টাঙানো আছে এই সবগুলো। এছাড়াও আছে সাধারণত যা থাকে খাট, আলমারি, বাক্স, আলনা এবং টুকিটাকি সাংসারিক জিনিস। পাশের ঘরে বই, ম্যাগাজিন, একটা তক্তপোষ এবং তার নিচে ট্রেনিংয়ের জন্য রবারের দড়ি, স্প্রিং, লোহা ছাড়া আর কিছু নেই। এই ঘরে ক্ষিতীশ দুপুরে 1 ঘন্টা ঘুমোয়। পাখা নেই, বিছানা নেই। ওর মতে চ্যাম্পিয়ন হতে গেলে শিষ্যকেই নয়, গুরুকেও কঠোর জীবনযাপন করতে হবে। অবশ্য তার কোনো শিষ্য নেই। তিনি তো চান তার যে সমস্ত অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলো তিনি শিষ্যদের মধ্যে স্থানান্তরিত করবেন, কিন্তু তিনি কোনো শিষ্য খুঁজে পাননি এখনও। সেই জন্য তিনি তার মনের মধ্যে যেই ব্যাপারগুলো রয়েছে, গুরুকেও কেমনভাবে কঠোর জীবনযাপন করতে হবে, সেই জন্য তিনি ঘরের মধ্যে কোনো পাখা রাখেননি, বিছানা রাখেননি। আর তার ঘরের সমস্ত বর্ণনাটাও পেলাম। এটাও ভালো করে প্রশ্নের জন্য করে রাখতে হবে ক্ষিতীশের ঘরের বর্ণনাটা। তক্তপোষ শুয়ে চোখ বুঝে ক্ষিতীশ দীর্ঘশ্বাস ফেলল। শিষ্য কোথায়? ঘুম আসবার ঠিক আগের মুহূর্তে ক্ষিতীশের আবছায়া চেতনায় ফুটে উঠল লম্বা হাত দুটো বৈঠার মতো গঙ্গার জলে উঠছে। আর বলছে যে দৃশ্যটা তিনি দেখে এসেছেন চান করতে গিয়ে, সেই দৃশ্যের কথাটা, অর্থাৎ কোনির একটা ছবি যেন তার অচেতন মনে ধরা পড়েছে। মিলিয়ে গিয়ে নতুন আর একটা ছবি সে দেখলো। ফোনাতোলা কেউটের মতো হিলহিলে কাদায় লেপা সরু একটা দেহ যখন তারা মারামারি করছে আমটান নেওয়ার জন্যে, সেটাও তিনি দেখেছিলেন। সেই ব্যাপারটাও তার মনের মধ্যে আসছে। লম্বা লম্বা হাত, এলোপাথারি ডাইনে বাঁয়ে ঘোরাচ্ছি, ফাইট কোনি ফাইট, এরা বন্ধুরা উৎসাহ দিচ্ছে। ঘুমিয়ে পড়ার আগে ক্ষিতীশ অকারণেই অস্ফুটে উচ্চারণ করলো কোনি। সম্ভবত নামটা তার ভালো লেগেছে, অর্থাৎ মনের মধ্যে তার একটা কোনি যেন কোথাও জায়গা করে নিয়েছে ওই আমেরটা দখল করবার জন্যে, এবং সেই ব্যাপারটা ক্ষিতীশকে খুব নাড়া দিয়েছে, তার মনের মধ্যে কোথাও একটু ছুঁয়ে গেছে। সেই জন্য সে ঘুমোতে যাওয়ার আগে অকারণে অস্ফুট স্বরে এইভাবে কোনি নাম ধরে ডেকে উঠেছে। বেশ, এইখানে 2 নম্বর পরিচ্ছেদটা শেষ হয়ে গেল। এর পরবর্তীকালে আমরা আবার 3 নম্বর পরিচ্ছেদে যাব। তাহলে তোমরা এই ভালো করে প্রথম এবং দ্বিতীয় পরিচ্ছেদটা অবশ্যই পড়বে। এখানে যেটা আমরা জানতে পারলাম যে ক্ষিতীশের বাড়ির একটা বর্ণনা পেলাম, বা লীলাবতী সিংহের পরিচয় পেলাম, এবং তারপরে এখানে বাঙালিদের খাদ্যাভ্যাস সম্পর্কে ক্ষিতীশের মনোভাবের বর্ণনা পেলাম, এবং এখানে প্রজাপতির দোকানের বর্ণনাটা পেলাম, কীভাবে প্রজাপতি বিকশিত হলো তার একটা বর্ণনা পেলাম, এবং ক্ষিতীশের ঘরের ভিতরের বর্ণনা কী কী আছে না আছে সে ব্যাপারটা এখানে আমরা পেলাম। বাস, তাহলে এই পর্যন্তই থাক, পরের পর্বে আবার দেখা হবে।